নমস্কার, হেলথলাইনের আরো একটা নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হেলথলাইন আপনাদের এবং আমাদের সবার সুস্থতার কথা বলে। আজকে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা সমসাময়িকভাবে ভীষণ প্রাসঙ্গিক বলা যায়। তার কারণ এই যে দেখুন, এখন বর্ষার ওয়েদার, খুব সহজে মানুষের দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে, ফিভার হচ্ছে এবং আরো নানা রকম সিমটমস দেখতে পাচ্ছি। আমরা বলছি আদতে এটা হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জার অ্যাফেকশন, আমরা জানি এটা, কিন্তু সমস্যা একটাই যে সঠিকভাবে যদি আমরা নির্ধারণ করতে না পারি যে আসলে কি এটা সত্যি ইনফ্লুয়েঞ্জা, অথচ দোকান থেকে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক আমরা খেয়ে ফেলছি। সেটা বাচ্চাদের হতে পারে, বড়দের হতে পারে, বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু এটাই করছেন। ফাস্ট লাইফ, ব্যস্ত জীবন, তাদের প্রত্যেকদিন প্রত্যেকটা মুহূর্ত সময় ভীষণ মূল্যবান, কিন্তু এই কাজটা করতে গিয়ে আখেরে কিন্তু নিজেদের ক্ষতি করে ফেলছেন তারা। স্পষ্ট একটা ধারণা হওয়া উচিত কোনটা ইনফ্লুয়েঞ্জা, কোনটা আদৌ ইনফ্লুয়েঞ্জা নয়, বরং ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস কিছু। এই বিষয়ে বিশদে আলোচনা করব আজকে। আজকের আমাদের বিষয় থাকছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, অর্থাৎ ILI। এটা কি, এ বিষয়ে বিশদে যিনি আলোচনা করবেন তিনি একজন সঠিক ফিজিশিয়ান, আপনাদেরকে সঠিকভাবে পরামর্শ দিতে পারবেন। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর প্রসেনজিৎ সরকার, MBBS MD, FACP USA, ফেলোশিপ ইন ইনফেকশিয়াস ডিজিজ। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। প্রথমেই ধন্যবাদ সিটিভিএন চ্যানেলকে যে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। আর এই সময়টা এমনই বাছা হয়েছে এবং টপিকটাও যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আমার তো মনে হয় এই সময়ের জন্য ভীষণভাবেই প্রাসঙ্গিক এবং এটা ভীষণভাবেই আলোচনা হওয়া উচিত, লোকের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হওয়া উচিত। একদম তাই, কারণ মানুষ খুব সহজে কিন্তু নিজেদের জন্য ভাবেন কি যে খুব তাড়াতাড়ি তাদের স্বাভাবিক নর্মাল লাইফ পেতে হবে, সুতরাং একটু জ্বর আসছে, সর্দি কাশি হচ্ছে, সঙ্গে সঙ্গে কিছু মেডিসিন আমরা খেয়ে নিচ্ছি। তারা বুঝতেও পারছেন না। এই কারণেই জানতে চাই, আজকে আমাদের প্রসঙ্গেই আসি, যে এই যে ইনফ্লুয়েঞ্জা লাইক বলছি ইলনেস, এটা আমরা কাকে বলছি? ইয়েস, সর্বপ্রথম ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এইটা টার্মিনোলজিটা এখন কিন্তু এটা একটা রোগের ক্লাসিফিকেশন, মানে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ অনুযায়ী, ICD ক্লাসিফিকেশন অনুযায়ী এটা একটা ক্লাসিফিকেশন। শুধুমাত্র যে একটা ভেগ টার্মিনোলজি এরকম একদমই নয়। ব্যাপারটা হলো কোভিড পরবর্তী বা কোভিডের সময়কাল থেকে এই টার্মিনোলজিটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোভিড গাইডলাইনে উল্লেখ করা হয়েছে এবং তারপর থেকে লোকের মধ্যে ডেফিনেটলি অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। রেসপিরেটরি ভাইরাল ডিজিজ সম্পর্কে লোকের অ্যাওয়ারনেস হয়েছে, যে রেসপিরেটরি ভাইরাল ডিজিজ কাকে বলে। লোকে বুঝতে শিখেছে যে রেসপিরেটরি ভাইরাল ডিজিজে সবসময় অ্যান্টিবায়োটিক তার সলিউশন নয়, কিন্তু কোভিডের যে ধরনের লোকের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছিল, খুব স্বাভাবিক কারণেই মানুষ তারপর আবার তার প্রতিনিয়ত কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সে ব্যস্ত জীবনের মধ্যে আর সেই সতর্কতাগুলো রাখা সম্ভব হচ্ছে না এবং খানিকটা এখন বোঝা যাচ্ছে এইবারে বর্ষার প্রাদুর্ভাবে যে কিভাবে আবার এই রেসপিরেটরি ভাইরাল ডিজিজগুলো বারবারন্ত শুরু হয়েছে এবং অলমোস্ট আমার মনে হয় এভরি অল্টারনেট বাড়িতেই কেউ না কেউ ভীষণভাবেই এটাতে অ্যাফেক্টেড। জ্বর, সর্দি, নাক দিয়ে জল পড়া, একদম চোখ দিয়ে জল পড়া, চোখ জ্বালা করা, গা গরম, প্রচন্ড ব্যথা, মাথা ধরে আছে, বমি বমি ভাব, লুজ টুল, সবগুলোই কিন্তু এর মধ্যে পড়ছে। ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এই কথাটা গুরুত্ব সাংঘাতিক। সামান্য ভাইরাল ফিভার, তার একটা ব্রড স্পেকট্রাম, সেখানে ইনফ্লুয়েঞ্জা A, B, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস ইনফেকশন থেকে শুরু করে COVID-19, SARS-CoV-2, MERS-CoV মানে মিডল ইস্ট রেসপিরেটরি ভাইরাল সিন্ড্রোম, এভরিথিং কামস আন্ডার পারভিউ অফ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। তাহলে এর প্রথম শব্দ হলো লাইক, মানে
তাহলে আগে ইনফ্লুয়েঞ্জার কি সিমটম সেটা জানতে হবে, একদম। এবং ইনফ্লুয়েঞ্জার সাথে বাকিরা মানে একটা সিমিলারিটি বা সাদৃশ্য আছে বলেই ইনফ্লুয়েঞ্জা লাইক বলা হচ্ছে। অবশ্যই প্রথম হলো জ্বর। জ্বর ব্যাপারটা নিয়ে খুব ক্ল্যারিটি থাকাটা ভীষণ জরুরি, এবং এটা খুব সুস্পষ্ট করা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের COVID-19 গাইডলাইনও করা হয়েছিল, এবং আমাদের অল ইন্ডিয়ার যে গাইডলাইন ছিল এমস এর সাথে জয়েন্ট গাইডলাইন, সেখানেও সুস্পষ্ট করা হয়েছে। তার আগেও ছিল, বইয়ে তো ছিলই, সাধারণ মানুষের কাছে আনাটা বেশি দরকার ছিল, সেটা খানিকটা লোকে জেনেছে। তাও আমার মনে হয় এটা একদম প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষের জানা উচিত, বেসিক টিচিং। জ্বর যদি কারুর একজিলা বা আর্মপিট বা বগলে 98.9 ডিগ্রি ফারেনহাইট হয়, ক্যাটেগরিক্যালি 98.9 ডিগ্রি ফারেনহাইট হয়, 99 বলা হলো না কিন্তু, জাস্ট 1 কম, এবং মুখে 100 ডিগ্রি ওরাল টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইট হয়, তবে গিয়ে সেটা জ্বর। এখানে WHO গাইডলাইন অনুযায়ী ওরাল টেম্পারেচার 100.4 ডিগ্রি টেম্পারেচার হলে তবে সেটা জ্বর বলা হতো, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল গাইডলাইনও করা হয়েছে এই উল্লেখ, এবং ওরাল টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইট বা বগলে 98.9 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার হলে তবে সেটা জ্বর, প্রথম জানতে হবে। দ্বিতীয় হলো কাফ, জ্বর, কাশি। কাশি সেটা দু ধরনের সাধারণত কাশি হয়, একটা ড্রাই কাফ আর একটা হলো প্রোডাক্টিভ কাফ। প্রোডাক্টিভ মানে হলো কাশির সাথে কিছু ওঠা, কফ বেরোনো, সে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যদি কফ বেরোয় তাহলে তিনটে জিনিস ভীষণভাবে মাথায় রাখতে হবে। এক হলো কফ বেরোনোর ফ্রিকোয়েন্সি বাড়ছে কিনা, 2 নম্বর হলো যেটা বেরোচ্ছে মেটেরিয়াল সেটা কনসিস্টেন্সি চেঞ্জ হচ্ছে কিনা, মানে আগে তরল ছিল এখন খুব শক্ত হয়ে গেল কিনা, টেনাসিয়াস, মানে একদম বার করা যাচ্ছে না মুখ থেকে। এবং 3 নম্বর হলো কালার চেঞ্জ হচ্ছে কিনা, আগে হোয়াইটিশ ছিল এখন ইয়েলোইশ হচ্ছে বা গ্রিনিশ হচ্ছে বা রেডিশ টিঞ্চ আছে। তার মানে যদি এই তিনটের মধ্যে কোনো চেঞ্জেস দেখা যায় তাহলে বুঝতে হবে এটা ইনফেক্টিভ, মানে ভাইরাল ইনফেকশনের পর একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, যার জন্য এই চেঞ্জটা হচ্ছে, দ্যাট ইজ এ সেকেন্ডারি ইনফেকশনকে ডিনোট করছে। তাহলে কাফ যদি প্রোডাক্টিভ হয় তাহলে তার কালার, কনসিস্টেন্সি এবং ফ্রিকুয়েন্সি চেঞ্জ হচ্ছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর হলো ড্রাই কাফ। ড্রাই কাফটাই মেজরিটি ইনফ্লুয়েঞ্জাতে দেখা যায়, যেখানে কোনো প্রোডাকশন নেই, কিছু বেরোচ্ছে না কিন্তু অদ্ভুতভাবে একটা কাফ, এবং এর মূলত এটা হয়ে থাকে এটা ল্যারিঞ্জাইটিসের জন্য। ঠিক গলার কাছে যেখান থেকে আমাদের ভয়েস প্রোডাকশন হয়, এই জায়গাটাই আমাদের ল্যারিংস, এখানে যে ইনফ্লামেশন হয় ভাইরাল ইনফেস্টেশনের জন্য, তার জন্যই আমাদের এই কাফটা হয়ে থাকে। এখানে মেটেরিয়াল কিছু বেরোনোর নেই, কিন্তু হঠাৎ করে একটা বাউটস অফ কাফ, সেটা কমতে চাইছে না। 3 নম্বর মাথা ধরা, নাক দিয়ে জল পড়া, রানিং নোজ, সাংঘাতিকভাবে ব্লক নোজ, বা কানে ব্যথা, বাচ্চাদের ক্ষেত্রে কান ভারী হয়ে আসা, কান দিয়ে জল পড়া, দ্যাট ইজ অলসো পার্ট অফ আপার রেসপিরেটরি ইনফেকশনের একটা সিমটমস। এর সাথে বমি, লুজ টুল, এটাও ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের মধ্যে পড়ে, এবং অবভিয়াসলি যদি এগুলো কোনোটাই ম্যাগনিটিউড খুব বেশি হতে থাকে তখন সেটা অন্যভাবে বা ভাবনা চিন্তা করা প্রয়োজন, কারণ অন্য কজ অফ মাথা ধরা বা বমি বা পায়খানা সেটাকেও রুল আউট করা প্রয়োজন। এবার হলো এই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের মধ্যে আমরা সাধারণত কি কি ভাইরাসকে ইনক্লুড করে থাকি। এক তো ইনফ্লুয়েঞ্জার নাম আছে মানে ইনফ্লুয়েঞ্জা প্রথমেই আমাদের চলে আসছে। ইনফ্লুয়েঞ্জার সাধারণভাবে ক্লাসিফিকেশন আমরা যা করি, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, ইনফ্লুয়েঞ্জা সি অ্যান্ড ডি। সি অ্যান্ড ডিটা আমরা খুব একটা আলোচনা আনি না, কারণ ইউজুয়ালি সি খুব একটা হিউম্যান ইনফেকশন করে না, আর ডি তো একদমই করে না, তো আমরা এ আর বি এর মধ্যেই সীমাবদ্ধ রাখি। ইনফ্লুয়েঞ্জা এ আর ইনফ্লুয়েঞ্জা বি
এই দুটো খুব ইম্পর্টেন্ট, এবং এর সাথে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আরএসভি আগে ভাবা হতো ছোট বাচ্চাদেরই বেশি ইনফেক্টেড করে এবং বড়দের ক্ষেত্রে অ্যাডাল্ট ইয়েতে অতটা রোল নেই। বাট এখন দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট বা যাদের এক্সিস্টিং লাং ডিজিজ আছে তাদের ক্ষেত্রে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের একটা বড়সড় গুরুত্ব রয়েছে। এখন ইনফ্লুয়েঞ্জা এই এ আর বি এটাকে আমরা কিছু টার্মিনোলজি কোভিডের সময় শুনেছি, তারপরে বা আগেও আমরা শুনে থাকতে পারি। সেটা হলো H1N1, যেটাকে আমরা সোয়াইন ফ্লু বলে থাকি। H3N2 অনেক সময় আজকাল লোকে ল্যাবরেটরিতে টেস্টিং করতে যাচ্ছে, সোয়াব টেস্ট করছে, ইনফ্লুয়েঞ্জা পজিটিভ আসছে, কোনো ল্যাব রিপোর্ট দিচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ বা বি বলে ডিটেক্টেড, কোনো ল্যাব রিপোর্ট দিচ্ছে স্পেসিফিক করে দিচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ H1N1 ডিটেক্টেড বা ইনফ্লুয়েঞ্জা এ H3N2 ডিটেক্টেড। তাহলে হোয়াট ইজ ইনফ্লুয়েঞ্জা এর মধ্যে এই যে H1N1 H3N2 এই জিনিসগুলো কি? অ্যাকচুয়ালি দুটো জিনিস এখানে বোঝাই যাচ্ছে। H স্ট্যান্ডস ফর হিমাগ্লুটিনিন আর হিমাগ্লুটিনিন অ্যান্ড N ফর নিউরামিনিডেজ। দুটো এনজাইমের বেসিক্যালি H এর 18 নাম্বারস আর N এর 11 নাম্বারস আর দেয়ার। তো এটাকে পারমুটেশন কম্বিনেশন যদি আমরা করি H1 থেকে 18 পর্যন্ত হবে এবং N1 থেকে 11 পর্যন্ত হবে। এর মধ্যে কোন পারমুটেশন কম্বিনেশনের এই H1N1 বা H3N2 এর মধ্যে কোনটা আমাদের জন্য বেশি পার্টেনিং, এইটা আমাদের জানতে হবে। কারণ H থেকে 18 পর্যন্ত সবটা আমাদের হিউম্যান ইনফেকশনে খুব ভিরুলেন্ট ইনফেকশন করেও না এবং মানে খুব মাইল্ডার ফর্মে থাকে, বা ইনফেক্টেড পার্টটাই এত হিউম্যান ট্রান্সমিশন এত কম যে ওটা নিয়ে আমাদের অতটা আলোচনা করার দরকার নেই। তাহলে আমাদের মেন কনসার্ন যেটা আমরা ইনফ্লুয়েঞ্জা এর মধ্যে বেশি পেয়ে থাকি সেটা হলো H1N1 এবং H3N2। এবং H1N1টা আমরা সকলেই জানি যে এটা বেসিক্যালি সোয়াইন ফ্লু বলে অভিহিত, এবং এগুলো সাধারণত ওয়াইল্ড বার্ডের মধ্যে দিয়ে ট্রান্সমিশন হয়ে থাকে। এবং তার জন্য মাঝে মাঝে খুব মিথ চলে এই পোলট্রি এই বা মুরগির মাংস খাবো না ইত্যাদি। বার্ড ফ্লু বেসিক্যালি এগুলো যেহেতু ওয়াইল্ড বার্ডের মধ্যে দিয়ে ট্রান্সমিশন হয় তো অবভিয়াসলি এইভাবেই আসবে, এটা নিয়ে কোনো ভেবে লাভ নেই। কিন্তু ব্যাপার হলো এটাকে রেশনালাইজ করতে হবে। কোনো একটা ফ্লু হলো মানেই আমাকে তক্ষুনি মুরগি খাওয়া বন্ধ করে দিতে হবে, ব্যাপারটা এরকম নয়। তো বুঝতে হবে যে কোন জায়গার এপিডেমিওলজি কি, কোন শহর, কোন রাজ্য এবং কোন জায়গাতে আমরা রোগটা ইনকালটেড হলো আমার মধ্যে, সেখানের কি চরিত্র ভাইরাসের সেটার উপর করে বিচার করতে হবে। তো এনিওয়েজ H1N1টা একটু গুরুত্বপূর্ণ রোগ, কারণ সোয়াইন ফ্লুর ডাইমেনশন খুব সামান্য মাইল্ডার ফর্ম অফ ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে আলটিমেটলি ভীষণ সিভিয়ার ইনফেকশন এবং ARDS বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা পেশেন্টের ভেন্টিলেটেড হওয়া এবং মৃত্যু হওয়া প্রতিটা জিনিসেরই ডকুমেন্টেড। এবং সোয়াইন ফ্লুর ক্ষেত্রে ইনফেক্টিভিটি রেট ইজ ভেরি হাই। মানে কোভিড যদি একজন পেশেন্ট 4 জনকে ইনফেক্ট করতে পারে, তাহলে সোয়াইন ফ্লুর ক্ষেত্রে একজন পেশেন্ট 10 জনকে ইনফেক্ট করতে পারে। কিন্তু এখানে একটা ভালো জিনিস আছে, সেটা হলো যে সোয়াইন ফ্লুতে একটা স্পেসিফিক অ্যান্টিভাইরাল ওষুধ আছে। গোটা পৃথিবীতে খুব কম ভাইরাল রোগের ওষুধ হয়। আমরা সবাই জানি কোভিডের এখনো পর্যন্ত কোনো সদর্থে ওষুধ নেই। আমরা জানি ডেঙ্গুর এখনো পর্যন্ত কোনো ওষুধ হয় না, সবই সাপোর্টিভ ট্রিটমেন্ট। কিন্তু এই H1N1 এর ক্ষেত্রে স্পেসিফিক অসেলটামিভির বলে একটা অ্যান্টিভাইরাল ইউজ করা হয়ে থাকে, সেটা ট্যামিফ্লু বা অ্যান্টিফ্লু নামে, এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটা হলো মোটামুটিভাবে ভাইরাল ডিজিজ স্পেকট্রাম। ইনফ্লুয়েঞ্জা এ, H1N1, H3N2, ইনফ্লুয়েঞ্জা বি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস থেকে শুরু করে আলটিমেটলি কোভিড-19 এবং অন্যান্য মার্সকভ ইত্যাদি, এগুলো সমস্তই এর মধ্যে আসছে।
খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, সাধারণত কি ধরনের ডিজিজ ব্যাকগ্রাউন্ড থাকলে বেসিক্যালি এই ধরনের ইলনেস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়? ঠিক, মোদ্দা কথা এই যে আমরা একটা জিনিস যদি একটু ভালো করে দেখি, কোভিডের সময় আমরা ভ্যাকসিন নিয়েছি অনেকেই, প্র্যাকটিক্যালি বেশিরভাগ লোকই নিয়েছে। এখন প্রকাশ পাচ্ছে কেউ কেউ নেয়নি। ঠিক করেছে না ভুল করেছে উত্তর তো ভবিষ্যৎ দেবে। মোদ্দা কথা হলো এর থেকেও বেশি ইম্পর্টেন্ট দরকার ছিল হয়তো তাদের এই ইনফ্লুয়েঞ্জা প্রিভেনশনের জন্য ভ্যাকসিন নেওয়া। বেসিক্যালি মোদ্দা কথা কি হয় যে উইক লাং ইজ আ সবসময় রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন গুলোকে খুব খারাপ পথে নিয়ে যায়। যখন আমাদের কোনো ভাইরাল ইনফেকশন হয় প্রথম 4 to 5 ডেজ আমাদের থ্রোটে কলোনাইজ করে এবং তারপর ডাউন দ্য লাইন সে লাংসের দিকে যায়। যদি তার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাজমা থাকে বা সিওপিডি থাকে, যা পেশেন্ট অন্য কোনোভাবে ইমিউনো সাপ্রেস, যদি সে বা ডায়াবেটিস থাকে এবং 65 ইয়ার্সের ঊর্ধ্বে হয়, তার ক্রনিক কিডনি ডিজিজ আছে বা ক্রনিক লিভার ডিজিজ আছে বা হার্ট ফেলিওর আছে, তাদের ক্ষেত্রে চান্স ভেরি হাই যে ইনফেকশনটা খুব খারাপ শেপ নেবে এবং সেটা লাংকে ভীষণভাবে এফেক্ট করবে। আর ছোট বাচ্চাদের তো প্রবাবিলিটি একটু বেশি থাকেই, বাট আজকাল অ্যাট বার্থ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইত্যাদি এগুলো দিয়েই হসপিটাল থেকে ছাড়া হয়, তো ন্যাচারালি আপ টু 5 ইয়ার্স দে গেট এবং ডেফিনেটলি প্রোটেকশন থাকে। সেই জন্য এর কারণটা কি অনেকাংশে এই যে ইমিউন সাপ্রেস যেটা বলি, যে বিভিন্ন রকম ডিজিজ কন্ডিশনে, সেটা কি কোনো একটা কারণ যে কারণে তারা? দেখুন, এখন ইমিউন সাপ্রেশনটা এমন হয়েছে, সত্যি কথা বলতে আগে খুব ক্যাটেগরিক্যালি ইমিউন সাপ্রেশন মানেই আমরা ধরে নিতাম হয় ক্যান্সার আছে, না হলে সে ক্যান্সার থেরাপিউটিক্স ওষুধ পায়, বা তার এইচআইভি এডস হয়েছে। বেসিক্যালি ব্যাপারটা এরকম একদমই নয়। প্রথম কথা, ইমিউনিটি ব্যাপারটার মধ্যে অনেকগুলো ডাইমেনশন আছে। আমার লাইফস্টাইলটা খুব সিডেন্টারি, আমি সারাদিন প্রচন্ড একটা হাই ভ্যালু জব করি, কিন্তু আমি সারাদিন বসে থাকি, কোনো এক্সারসাইজ করি না, খুব বাজে খাওয়া দাওয়া করি। তো বেসিক্যালি এখানে আমার শরীরের যে মেটাবলিক পার্ট সেটাই খুব খারাপ। আমার লিপিড বেড়ে আছে, আমার ডায়াবেটিস রয়েছে, ইউরিক অ্যাসিড বেড়ে আছে, স্নোরিং হয়, ওয়েসে আছে। এই ক্যান্ডিডেটও কিন্তু ইমিউন সাপ্রেসডে আছে। বেসিক্যালি ডায়াবেটিক পেশেন্টরা তো খুব ভীষণভাবেই আছে, যে রেগুলার মানে অ্যালকোহল ইনজেকশন হচ্ছে বা অন্য নানা ধরনের সাবস্টেন্স অ্যাবিউজ করছে, দে আর অলসো ইমিউন সাপ্রেস। তো ইমিউন সাপ্রেশন মানে হলো তার বেসিক লাইফস্টাইলের মধ্যে সমস্যা আছে, বা আনফর্চুনেটলি কোনো ডিজিজ আছে, বা এমন কোনো ওষুধ খেতে হয় যেটা তাকে ইমিউন সাপ্রেশনে নিয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি। তাদের ক্ষেত্রে বেসিক্যালি এই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসটা মানে খুব কেয়ারফুলি ডিল করতে হবে। তার কারণ হলো তাদেরকে ইমিডিয়েটলি আগে আইসোলেট করা, সোয়াব টেস্ট করে ওটাকে পিক আপ করা, যদি সম্ভব হয় বা যদি তার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট থাকে তাহলে সেটা দেওয়া। কারণ তাদের যদি সেটা লাং পর্যন্ত বিস্তৃতি হয়, তারপর কিন্তু তাদেরকে মানে ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। কারণ আলটিমেটলি এটা বুঝতে হবে, যদি ভাইরাল ডিজিজের পরে লাং ইনফেক্টেড মানে লাংয়ের ভীষণভাবে এটা বিস্তৃতি হয় এবং সেখানে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে বা ইত্যাদি, তখন কিন্তু তাকে ওই স্টেরয়েড দেওয়া, হসপিটালে ভর্তি করা, এছাড়া খুব সাপোর্টিভ কেয়ার বা আজকাল অ্যাডভান্স যে থেরাপিজ রয়েছে, অক্সিজেন ডেলিভারি সিস্টেম, বা তার মাধ্যম দিয়েই যেতে হবে। আদারওয়াইজ কিন্তু ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। শুধু লোডেড উইথ অ্যান্টিবায়োটিক্স করে কিন্তু এই রোগ থেকে বাঁচা যাবে না। সেই জন্য তাদের ক্ষেত্রে আর্লি পিক আপ করার চেষ্টা করতে হবে। এখানেই একটা বিষয় উঠে আসে ডক্টর, যে বহু মানুষ খুব তাড়াতাড়ি রিলিফ পেতে চান বলে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় কিনা, তারা বেশ কিছু মেডিসিন দোকানে যাবেন এবং মেডিসিন নেবেন, সেখান থেকে মেডিসিন ইনটেক করে তাড়াতাড়ি সেরে উঠতে চান, এবং সেক্ষেত্রে ভুরি ভুরি অ্যান্টিবায়োটিক্সের ব্যবহারও কিন্তু রয়েছে, যে কথা আপনি এক্ষুনি বলছিলেন। এটা এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে অনেক কিছুই তো হতে পারে। এই যে যেটা আমরা যখনই বলছি যে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, সেটা অনেক কিছু হতে পারে। মানুষ কিছু কিছু সিমটম দেখছেন যেটা ইনফ্লুয়েঞ্জার সাথে ম্যাচ করে যাচ্ছে, সেই হিসেবে মেডিসিন ইনটেক করছেন, প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক নিচ্ছেন। এটা আদতে কতখানি হেলদি হতে পারে বা হার্মফুল হতে পারে? সত্যি কথা বলতে মানে এইরকম অ্যান্টিবায়োটিক ইউজেস তো আমাদের দেশ ছাড়া কোথায় বিশ্বের হয় না। মানে এখন মোটামুটি যেরকম ওভারঅল আমাদের ইন্ডিয়ার পিকচার, তাতে অ্যামক্সিসিলিন, ক্ল্যাভুলিনিক অ্যাসিড এবং অ্যাজিথ্রোমাইসিন,
এটা লোকে আর ডাক্তারকে জিজ্ঞেস করে খায় না, এটা মোটামুটি ভাবে হয় নিজের বাড়িতে স্টকে থাকে সেখান থেকে খায়, একদমই তাই। অথবা ওষুধের Used দোকানে to হয়ে গিয়ে গেছে। খায়। এটা নিয়ে আর লোকে ডাক্তারের কাছে যায় না, এর পরের ধাপে ভাবনা চিন্তা শুরু করে। তো মোদ্দা কথা হলো যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হলো অ্যান্টিবায়োটিক খাচ্ছি ঠিক আছে, কিন্তু প্রথম কথা হলো আদৌ সেটা আমার কাজে লাগছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। হয়ে আছে হয়তো H1N1, সেটা হয়তো ট্যামিফ্লু খেলে ঠিক হতে পারতো, খাচ্ছি আমি অগমেন্টিন 5 দিন, তারপরে আলটিমেটলি সারছে না, তারপরে গিয়ে আমি একটা ওই আরো অ্যান্টিবায়োটিক চেঞ্জ হয়ে গেল, তখন হয়তো সেফিউরক্সিম হয়ে গেল, কেফটাম হয়ে গেল, সেটিল হয়ে গেল, তারপরে বা ফেরোপেনেম হয়ে গেল, ডুওনেমিয়ার হয়ে গেল, তারপর এরম ভাবে অবান্তর অ্যান্টিবায়োটিক ইউজেস হতে থাকে। মোদ্দা কথা হলো যে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসটা মানে যখন, তো এগুলো তো একটা কমন সেন্সও মানুষকে অ্যাপ্লাই করতে হবে যে এখন আমার একটা সিজন চেঞ্জ হচ্ছে, বা যখনই কোনো সিজন চেঞ্জের সময় যখন কোনো রোগের প্রাদুর্ভাব হয়, যখন কোনো কান্ট্রি বা কোনো প্রভিন্সে বা কোনো রাজ্যে বা কোনো অঞ্চলে এপিডেমিওলজি বলছে যে এখানে এখন ভাইরাল এরম রেসপিরেটরি ভাইরাল ডিজিজের একটা প্রাদুর্ভাব হচ্ছে, আমাকে আগে সেটা ভাবতে হবে। অবান্তর জিনিস ভেবে লাভ নেই। এখন কোথায় ইয়েলো ফিভার হচ্ছে আফ্রিকা, সেটা আমি এখানে বসে ভাববো না প্রাইমারিলি, এখানে বসে আমাকে আগে এটা ভাবতে হবে এবং সেটার মতো করে পিক আপ করার চেষ্টা করতে হবে। সেটা যদি আমি আগে সোয়াব করে দেখলাম বা কিছু পেলাম বা পেলাম না, আগে আমাকে যেখানে প্রত্যেকে এটা রিয়েলাইজও করবে, সে যদি প্রপারলি ইনহেলেশন থেরাপিজ নেয়, যে কোনো ব্রঙ্কো ডায়ালেটার নিল কাশির জন্য, যেখানে প্রচন্ড ট্যাবু আছে যে ইনহেলার আমি নেব মানে তো সারা জীবন গেল। বেসিক্যালি ইনহেলার কোভিড গাইডলাইনও লোকে দেখেছে যে ড্রাই কাফ আমার যেখানে ল্যারিঞ্জাইটিস হয়ে আছে, আমাকে সেখানে ব্রঙ্কো ডাইলেটেশন করতে হবে, ইনহেলেশন থেরাপি নিতে হবে, আমাকে প্রপার ওয়েতে হয়তো অ্যান্টি অ্যালার্জিক নিতে হবে, দরকার পড়লে ওরাল স্টেরয়েড নিতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে ওয়ান্স আই টেক ইনহেলার, যখন আমার কাশি সম্পূর্ণ সেরে যাবে তারপরে কিন্তু আমি পালমোনারি ফাংশন টেস্ট করে দেখে বুঝবো যে আমার ফিউচারে ইনহেলার নেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, কেন নিলাম, শুরু করলাম, বন্ধ করলাম, প্রতিটা জিনিসের রেশনালিটি থাকতে হবে। আর অবান্তর কাশির কাপ সিরাপ খেয়ে কোনো কাজে আসবে না, কোনো অ্যান্টিবায়োটিক অযথা খেয়ে কাজে আসবে না। ওই জন্যই বললাম প্রথমেই, যদি আমরা দেখি যে কফ যেটা বেরোচ্ছে তার কালার চেঞ্জ হচ্ছে, তার কনসিস্টেন্সি চেঞ্জ হচ্ছে, তার ফ্রিকুয়েন্সি বাড়ছে, ডেফিনেটলি আমাকে ভাবতে হবে যে সেকেন্ডারি চেঞ্জেস হচ্ছে, ডেফিনেটলি আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। ইভেন লোকে জানে না যে অ্যান্টি ফাঙ্গাল পর্যন্ত, ফাঙ্গাল নিউমোনিয়া ইজ সো প্রিভ্যালেন্ট, এবং পার্টিকুলারলি যারা ইমিউন সাপ্রেস তাদের মধ্যে ভীষণভাবে প্রিভ্যালেন্ট এখন। এবং তার থেকেও বড় কথা ইনফ্লুয়েঞ্জা বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এইটাই তো মানুষকে ইমিউন সাপ্রেশন স্টেটে নিয়ে চলে যাবে। অবভিয়াসলি সেখানে যদি কারোর ব্যাকগ্রাউন্ড কোনো ডিজিজ খারাপ থেকে থাকে, তার ক্ষেত্রে অনেক বেশি চান্স অফ সেকেন্ডারি ইনফেকশন, সেখানে অনেক হায়ার অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টিফাঙ্গালের দরকার হতে পারে। কিন্তু সেটাকে না বুঝে না জেনে প্রথম থেকে আমি একটার পর একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে যাচ্ছি, পরে গিয়ে সব তালগোল পাকিয়ে যাবে যে কি অ্যান্টিবায়োটিক প্রথম শুরু হয়েছিল, কেন খেয়েছিলাম, আর এখনই বা আমি কেন খাচ্ছি। তো এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এবং যারা হসপিটাল সেটআপে কাজ করি বা টার্সিয়ারি কেয়ারে, তারা দেখে থাকি যখনই পেশেন্ট আসে হসপিটালে তখন সেটা খুব অনেক অযথা অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর তারা আসে, এটা ঠিক না। ডক্টর, এক্ষেত্রে কি ভ্যাকসিনেশনের কোনো প্রোটোকল আছে? অবশ্যই ভ্যাকসিনেশনের প্রোটোকল আছে এবং সেটা খুব সুনির্দিষ্ট আছে। এবং এই ইনফ্লুয়েঞ্জা প্রিভেনশনের জন্য ছোট বাচ্চাদের যেমন বললাম অ্যাট বার্থ আজকাল হসপিটালে দিয়ে ছাড়া হয়, এবং সেটা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোটোকলের মধ্যে। অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও খুব সুনির্দিষ্ট, যাদের ক্ষেত্রে কোনো ব্যাকগ্রাউন্ড লাং ডিজিজ আছে, সিওপিডি বা অ্যাজমা, বা যাদের ক্ষেত্রে কোনো ক্যান্সার কেমোথেরাপিউটিক্স চলে বা ইমিউন সাপ্রেসড রয়েছেন, বা যাদের ক্ষেত্রে সিকেডি, সিএলডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ বা হার্ট ফেলিওর রয়েছে, বা 65 ইয়ার্স বা ঊর্ধ্ব ডায়াবেটিক পেশেন্ট, এনাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি মানে ফ্লু ভ্যাকসিন। এবং সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ওয়ার্ল্ড ওয়াইড, যেটা সর্বোচ্চ বডি ফর ইনফেকশন কন্ট্রোল এবং পাবলিক হেলথের, তাদের গাইডলাইনও তারা বারবার এই ফ্লু শট ক্যাম্পেইনও করে থাকে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে নিউমোকক্কাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের প্রোটোকল এবং শিডিউল রয়েছে, এবং সেটা সিজনাল, মানে এই সিজনেই অনেকের একটা ইয়ে থাকে, একটু এইরকম সময় নিতে হবে এরমও ব্যাপার নয়। কেউ যদি নিয়ে থাকে জানুয়ারি মাসে, সে জানুয়ারি মাসেই নেবে, তার জন্য সে এগিয়ে আনবে না। তবে হ্যাঁ,
যাদের এই ব্যাকগ্রাউন্ড ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন অবশ্যই ম্যান্ডেটারি এবং 100% নিতে হবে। যেটা ভীষণভাবে জোর দেওয়া হয়, গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রিভেনশন। আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এক্ষেত্রে প্রিভেনশনের জন্য কি কি করবেন? মানে ঠিক একদম কোভিডের সময় আমরা যা যা করেছিলাম সেই জিনিসগুলো একদম ভুলে গেছি। তখন আমরা ভীষণভাবে শিখেছিলাম কাফ এটিকেট কাকে বলে। আমরা শিখেছিলাম যদি কাছে রুমালও না থাকে তাহলে কাশির সময় আমার হাতের কোন পোর্শনটা ব্যবহার করতে হবে, লিফটে উঠে যদি আমার কাশি আছে তাহলে আরেকজন থাকলে আমাকে কিভাবে দাঁড়াতে হবে, আমার বাড়িতে সর্দি কাশি হচ্ছে পাশের লোকের থেকে আমি কতটা সরে বসবো, বা আমার কাশি হচ্ছে আমি আগে মাস্কটা ব্যবহার করব কি করব না। তো ন্যাচারালি সেই সবগুলো আমরা ভুলে গেছি। জাস্ট কোভিডের পুরনো জিনিসগুলোকে আরেকবার মনে করে ফেললেই আমরা এটা করতে পারবো। মোদ্দা কথা হলো হাঁচি কাশি হচ্ছে আমি একদম লোকের কাছে গিয়ে বসবো আসবো, এটা ঠিক না। এই কাফ এটিকেট ইত্যাদি এগুলো মানুষকে জানতে হবে। আর রোগকে ভালোবেসে তো লাভ নেই। বাড়িতে যদি কারোর এরকম হলো, বাড়িতে যদি কোনো ভালনারেবল ক্যান্ডিডেট থাকেন, মানে যাদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরকে একটু সতর্কতা মেনটেন করতে হবে। যার হয়েছে তার থেকে একটু দূরে থাকতে হবে। এগুলো খুব বেসিক এবং যদি কারোর সম্ভবপর হয় তাহলে সে কাজের জায়গায় যাবে না বা অ্যাটলিস্ট অ্যাপ্লাই করবে। যদিও আমাদের দেশে জানি ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এত মানবেও না সংস্থা যে শুধু জ্বরের জন্য আসছে না, বাট এই এটিকেট গুলো মেনটেন করতে হবে। কোনো মানুষ দেখা যাচ্ছে ইনফেক্টেড হয়ে গেছেন অলরেডি, সেই সংখ্যাটা অনেক বেশি, এমন সময় এলেন আপনারা দেখছেন অলরেডি ইনফেক্টেড তারা, তখন ট্রিটমেন্ট সাধারণত কি কি দিয়ে থাকেন? যদি ইনফেক্টেড হয়েছে মানে তো তার অলরেডি জ্বর আছে, সর্দি আছে ইত্যাদি। প্রথম কথা হলো এখানে বেসিক জিনিস হলো তাকে রেস্ট নিতে হবে, প্লেন্টি অফ ফ্লুইডস, মানে জল খেতে হবে। বাট কিপ ইন মাইন্ড এখানে কিন্তু মানে ওয়ান সাইজ ফিট ফর অল কখনোই নয় যে সিকেডি পেশেন্ট বা সিএলডি পেশেন্ট, মানে কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ বা হার্ট ফেলিওর, সে কিন্তু ফ্যানাটিক্যালি জল খাবে না। তাকে কিন্তু তার ডাক্তারকে পরামর্শ করেই জল খেতে হবে। যতদূর মানে আমরা যেভাবে করে থাকি, তাদের একটা বাড়িতে গাইড থাকে ডেলি বডি ওয়েট দেখে জল খাবার, সেভাবে খেতে হবে। বাট কমন পিপল যার আদারওয়াইজ জেনারেল হেলথ ইজ ওকে, তাকে প্লেন্টি অফ ফ্লুইডস খেতে হবে এবং দেখতে হবে ইউরিন ঠিক মতো হচ্ছে কিনা, খুব বেশি জিভ শুকিয়ে যাচ্ছে কিনা, খুব ডিজি লাগছে কিনা। প্যারাসিটামল খেতে হবে এবং প্যারাসিটামল খাওয়ারও ডোজ 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে খেতে হবে এবং সেটা দরকার পড়লে 4 ঘন্টা বাদেও খাওয়া যেতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে টেপিড ওয়াটার স্পঞ্জিং করতে হবে জ্বর বেশি বাড়লে। মোদ্দা কথা হলো হেলদি খাবার, রেস্ট, প্লেন্টি অফ ফ্লুইডস, প্যারাসিটামল, অ্যান্টি অ্যালার্জিক, এবং যদি কাশি খুব বেশি বাড়ে তাহলে ব্রঙ্কো ডাইলেটেশন থেরাপি আইদার থ্রু ইনহেলার অর নেবুলাইজেশন। এটা হলো বেসিক। এরপর ইনফেক্টেড বা সেকেন্ডারি ইনফেকশন হলে তার চিকিৎসা আলাদা। তবে হ্যাঁ, একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, যদি কেউ একদম খেতে না পারে বা খুব ডিজি হয় বা খুব লেথার্জিক হয়ে যায় বা ইউরিন আউটপুট কমে যায় বা ব্লাড প্রেশার খুব কমে যায়, হার্ট রেট খুব বেড়ে যায়, স্যাচুরেশন 93 বা তার নিচে চলে যায়, তাহলে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। একদম। প্রত্যেকটা সময় আমাদের মোটো হচ্ছে একটাই, আমরা কিভাবে সুস্থ থাকব এবং আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, সেই জন্যই এমন কিছু বিষয়কে নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করা। সুতরাং সতর্ক থাকুন, সচেতন থাকুন, এটাই বর্তমান সময় সব থেকে বেশি দরকার এবং প্রয়োজনে অবশ্যই ডক্টরের কনসালটেশন নিন, সেই অনুযায়ী ট্রিটমেন্ট। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।